রাত আড়াইটার ভয়ঙ্কর এক ঘটনা। বাইরে ঝড় বৃষ্টির তাণ্ডব ক্রমে বেড়েই চলেছে। এই অসময়ে হঠাৎ কেন যে বৃষ্টি আরম্ভ হলো কে জানে। ভাগ্য ভালো যে ঠিক টাইমে অফিস থেকে বাড়ি ফিরতে পেরেছি, না হলে কাকভেজা হওয়ার থেকে কেউ বাঁচাতে পারতো না। মায়াদি রাতের খাবার রান্না করে দিয়ে গেছে, শুধু একটু গরম করে নিলেই হয়ে যাবে। সে পরে হবেক্ষণ, এখন একটু জমিয়ে কফি খাওয়া যাক। সবেমাত্র গরম কফির পেয়ালাটা হাতে নিয়ে আরাম কেদারায় ক্লান্ত শরীরটা এলিয়েছি, ঠিক তখনই সদর দরজায় কলিং বেল টুংটাং শব্দে বেজে উঠল। দেয়ালগড়ির দিকে তাকালাম। রাত 10:30। যা বাবা, এত রাতে আবার কোন অতিথি আমার দ্বারা এলো? দরজা খুলে দেখি প্রণবেশ, আমার বাল্যবন্ধু প্রণবেশ দত্ত। আমাকে দেখে ও মৃদু হাসলো। ভীষণ রোগা লাগছে ছেলেটাকে। হাতে একটা ছাতা, পরনে কালো শার্ট, চোখে চশমা, জামা বেয়ে টপ টপ করে জল পড়ছে। বুঝলাম যে ওর পুরনো ছাতাটা এমন প্রচণ্ড বৃষ্টির দাপট পুরোপুরি রুখতে পারেনি। এ কি প্রণবেশ, তুই? হ্যাঁ রে, অনেকদিন তোর সাথে দেখা হয়নি, তাই আজ চলে এলাম। তাই বলে এমন দুর্যোগের মধ্যে আসবি? আস্ত একটা পাগল তুই। আয় আয়, ভিতরে আয়। প্রণবেশকে ঘরে নিয়ে এসে সোফায় বসালাম। ঘরের আলোর মধ্যে ওকে আরেকবার আপাতমস্তক নিরীক্ষণ করে নিলাম। একই চেহারা হয়েছে ওর। প্রণবেশের সাথে আমার প্রায় 3-4 মাস পর দেখা হলো, তাই বলে কি মাত্র এই কয়েকদিনের মধ্যে কোনো মানুষের ভিতরে এমন ভুতুড়ে পরিবর্তন দেখা যেতে পারে? গাল দুটো বসে গেছে, সারা মুখে বেশ কিছুদিনের না কামানো দাড়ি, চোখের তলায় পুরো কালি, সারা শরীরে যেন একটা ক্লান্তির ছাপ পড়েছে। কেমন আছিস রে অবিনাশ? আমি তো ভালোই আছি, কিন্তু তোর অবস্থা যে মোটেই সুবিধার ঠেকছে না রে। দাড়ি কামাসনি, চুল উস্কো খুস্কো, অনেকটা রোগা হয়ে গেছিস। তোর শরীর ভালো আছে তো? শরীর ভালো আছে, কিন্তু মন ভালো নেই। কেন, কি হলো আবার? অনেক লম্বা কাহিনী, বলতে সময় লাগবে। তার আগে বল, আজ রাতটা যদি আমি তোর ফ্ল্যাটে থাকি তাতে কি তোর কোনো প্রবলেম হবে? আরে কি যে বলিস, তুই এখানে 100 বার থাকবি, একদম নিজের বাড়ি মনে করি থাকবি। এমনিতেও এই ফ্ল্যাটে আমি একা থাকি, না হয় আজ রাতের জন্য একখানা সঙ্গী জুটে গেল। রাতের যা খাবার আছে তাতে দুজনের দিব্যি হয়ে যাবে। তার আগে আমি গিয়ে তোর জন্য এক সেট শুকনো জামা কাপড় নিয়ে আসি। এই ভেজা কাপড় পরে থাকলে তোর নির্ঘাত ঠান্ডা লেগে যাবে। প্রণবেশ নীরবে ঘাড় নাড়ল। আমি নিজের ঘরে গিয়ে আলমারি থেকে আমার এক সেট জামা কাপড় বের করে আনলাম। এসে দেখি প্রণবেশ সোফায় চুপ করে বসে আছে, মাথাটা একদিকে কাত করা, যেন খুব গভীরভাবে কিছু চিন্তা ভাবনা করছে। আমার ডাকে ওর চমক ভাঙলো। এই নে, ভেজা জামা কাপড়গুলো ছেড়ে এই জামা কাপড়গুলো পর। আমি রাতের খাবার গরম করছি, তুই চেঞ্জ করে বাথরুম থেকে হাত মুখ ধুয়ে টেবিলে এসে বস। ডাইনিং টেবিলে বসে প্রণবেশের থালায় মাছের ঝোলের সঙ্গে ধোয়া ওঠা গরম ভাত বাড়তে বাড়তে জিজ্ঞাসা করলাম, এবার ধীরে সুস্থে গুছিয়ে পুরোটা বলতো দেখি। এমন কাণ্ড ঘটলো যার জন্য তোর মনটা এত খারাপ? বাড়িটা আমার শ্যুট করছে না রে। কোন বাড়িটা? আরে আমার ওই নতুন বাড়িটা। বলিস কি? আমি হতবাক হয়ে বললাম, এই তো সবে 8-9 মাস হলো বাড়িখানা কিনলি। কত সুন্দর বাড়ি, কারিখানেক টাকা খসিয়ে কত শখ করে কিনেছিলাম। রাতারাতি এমন কি ঘটলো যে বাড়িটা তোর শ্যুট করলো না? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। প্রণবেশ একটা দীর্ঘশ্বাস ছাড়লো। আমার বহুদিনের শখ ছিল যে একটা বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি কিনবো। তাই ওই জমিদার বাড়িটা কিনতে আমি আমার উপার্জনের প্রায় সব টাকাই ঢেলে দিয়েছিলাম। এতদিন সব ঠিকই ছিল, কিন্তু গত 1 মাস ধরে সবকিছু কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে রে। গোলমাল? কিরকম গোলমাল? আমার কথাগুলো তুই বিশ্বাস করবি? অবশ্যই করব। প্রণবেশ বার দুয়েক ডুব গিলে বলল, ওই বাড়িটা ভালো নয় রে অবিনাশ। বাড়িটার উপর কোনো অতৃপ্ত আত্মার ছায়া জড়িয়ে আছে। রাত 2:30 বাজলেই বাড়িটার উপর অন্ধকারের এক অশুভ কালো ছায়া নেমে আসে। ওই অতৃপ্ত আত্মাগুলো আমাকে বাঁচতে দেবে না রে, বাঁচতে দেবে না। উত্তেজনার বশে শেষের কথাগুলো বেশ চিৎকার করি বলল প্রণবেশ। আমি পাথরের মূর্তির মতো বসে রইলাম। এসব কি বলছে ছেলেটা? অতৃপ্ত আত্মা, অশুভ ছায়া, এসবের মানে কি? শুন,
তুই আগে একটু শান্ত হয়ে আমাকে পুরো ব্যাপারটা খুলে বল। ভয়ের কিচ্ছু নেই। রাত 2:30টার সময় কি এমন হয় ওই বাড়িতে? প্রণবেশ টেবিলে রাখা জলের গ্লাসটা থেকে ডকডক করে অনেকটা জল গলায় ঢেলে নিল। একটু স্বাভাবিক হয়ে আবার বলতে আরম্ভ করলো, তুই তো জানিস আমার বেডরুমটা দোতলায়। ওই ঘরের পাশেই আরেকটা ঘর আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। তবে ওই ঘরটা তো তুই তালাবন্ধ করে রাখতিস। এখনো তালাবন্ধ করেই রাখি, কারণ ওই ঘরটার বিশেষ কোনো প্রয়োজন পড়েনি এতদিন। কিন্তু গত 1 মাস ধরে ওই ঘরটাকে ঘিরে যত ঝামেলা। কেমন ঝামেলা? রোজ রাত 2:30টা বাজলেই ওই ঘর থেকে সারঙ্গের সুর ভেসে আসে রে অবিনাশ। প্রণবেশ চোখ বড় বড় করে বলল, তার সাথে ভেসে আসে গানের কলি আর ঘুঙুরের ঝুমঝুম শব্দ। বাতাসে ভুরভুর করে আতরের গন্ধ। আমি প্রাণপণে দোকানে বালিশ চাপা দিয়ে বিছানায় ছটফট করি, কিন্তু ওই পৈশাচিক উপদ্রব্য বন্ধ হয় না। এইসব ভূতরে কাণ্ড কারখানা ভোর পর্যন্ত চলে। তারপর সূর্যের প্রথম আলো ফুটতে সব আওয়াজ আপনা থেকেই থেমে যায়। কি বলছিস রে? আমি সোজা হয়ে বসলাম। এসব কি কাণ্ড? আচ্ছা, তুই কখনো ওই সময় ঘরে তালাটা খুলে ভিতরে যাসনি? গিয়েছিলাম, একবার নয় 3-3বার গিয়েছিলাম। প্রতিবারই এক কাণ্ড। ঘরে ঢুকে দেখি ভিতরে কেউ নেই, একদম ফাঁকা। শুধু গান বাজনা আর আতরের সুগন্ধটা আরো তীব্র হয়ে উঠত। কিন্তু চারিদিকে চেয়ে দেখতাম, কোথাও কেউ নেই। আমি খানিকক্ষণ ঘুম মেরে বসে রইলাম। প্রণবেশের সাথে আমার সেই ছোটবেলার বন্ধুত্ব। ওকে আমি হাড়ে হাড়ে চিনি। বানিয়ে বানিয়ে ফালতু কথা বলার লোক ও নয়, যথেষ্ট প্র্যাকটিক্যাল ছেলে। তাই ওর কথাগুলো তুড়ি মেরে উড়িয়ে দিতে পারছিলাম না, আবার পুরোপুরি সবকিছু বিশ্বাস করতেও খটকা লাগছিল। অনেকক্ষণ চুপ করে থাকার পর বললাম, দেখ ভাই, তুই কি বলছিস? তোর কথার আগাগোড়া আমি কিছু বুঝতে পারছি না। আমি ভাবছি কাল তোর বাড়িতে গিয়ে রাতটা ওখানে কাটাবো। কি হচ্ছে না হচ্ছে তা আমি একবার সচক্ষে দেখতে চাই। পাগল নাকি তুই? প্রণবেশ আটকে উঠল। ওই ভুতুরে আড্ডায় তুই স্বেচ্ছায় যেতে চাইছিস? মাথা ঠিক আছে তোর? নিজে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। আর তাছাড়া এতদিন যাই হয়ে থাকুক, তোর কোনো ক্ষতি তো হয়নি, তাহলে ভয় কিসের? যখন তোর কিছু হয়নি তখন আমারও কিছু হবে না। ক্ষতি হয়নি তবে হতে কতক্ষণ? আমি অত জানি না ভাই। যখন একবার ঠিক করেছি যে ওই বাড়িতে যাব, তখন আমি যাবই। বেগতিক দেখে প্রণবেশ চুপ করে গেল। দুজনেই ক্লান্ত ছিলাম, তাই রাতের খাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আর কোনো আলোচনা হলো না। পরের দিন ঘুম ভাঙতে বেশ বেলা হলো। স্নান আর প্রাতরাশের পাঠ চুকিয়ে সবকিছু গোছগাছ করে বেরোতে বেরোতে আমাদের প্রায় 11:30 হয়ে গেল। এখান থেকে ওর বাড়িটা বেশ দূর। ট্যাক্সিতে প্রায় ঘন্টা দেড়েক লেগে যায়। ট্যাক্সিতে বসে প্রণবেশ একটা কথা বলল না, মুখ গোমরা করে চুপচাপ বসে রইল। বুঝলাম ছেলেটা মনে মনে ভীষণ ভয় পেয়েছে। এমন প্রাণোচ্ছল একজন মানুষের মধ্যে এই ধরনের পরিবর্তন দেখে বড্ড মায়া হলো। না, ব্যাপারটা খুঁটিয়ে দেখতেই হচ্ছে। কি এমন ভৌতিক চক্রান্ত চলছে ওই বাড়িতে, যা ওকে মানসিকভাবে এতটা ভেঙে দিয়েছে? আমাদের গন্তব্যে পৌঁছানোর কথা দুপুর 2টার আগেই, কিন্তু যানজটের কল্যাণে আমরা যখন বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছালাম, তখন ঘড়ির কাঁটা ঝাড়া 3:30 পার। ট্যাক্সি থেকে নেমে অল্প কিছুটা পথ পায়ে হেঁটে যেতে হয়। দূর থেকেই বাড়িটা চোখে পড়ে, বিশাল অট্টালিকার সমান বাড়ি। প্রণবেশের মুখেই শুনেছিলাম এটা ছিল এই অঞ্চলের জমিদারের বাসভবন। তারপর অনেক হাত ঘুরে শেষমেশে এখন এর মালিকানা ওর হাতে। এর আগে একবার এসেছিলাম এইখানে, যখন বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠান হয়েছিল। সত্যি বলতে তখন বাড়িটাকে একদম পুরো হানাবাড়ির মতোই লেগেছিল। দীর্ঘদিনের অযত্নের ফলে সামনের বাগানটাও একটা আস্ত জঙ্গলে পরিণত হয়েছিল। তবে প্রণবেশ লোক লস্কর লাগিয়ে কিছুদিনের মধ্যেই বাড়িটার চেহারা পাল্টে ফেলেছে। বাড়ি পরিষ্কার আর রং করানো তো বটেই, ও বাগানটাকেও একদম তৈরি করে ফেলেছে নিজের হাতে। এমনিতেই গার্ডেনিং করার প্রতি বরাবরই ওর ঝোঁক ছিল, কিন্তু আজ বাড়িটার অবস্থা সচক্ষে দেখে বুঝলাম প্রণবেশের নান্দনিক বোধটাও অতি প্রখর। বাগানের মাঝে একটা সুন্দর ফোয়ারা লাগিয়েছে। সব মিলিয়ে বলতে গেলে বাড়িটা আবার ফিরে পেয়েছে নিজের পুরাতন স্বরূপ। প্রণবেশ আমারই মতো ব্যাচেলার মানুষ,
বিয়ে থা করেনি। বাড়িতে ওকে ছাড়া আরও 3জন জীবিত প্রাণী থাকে। ওদের পরিবারের বহুকালের পুরনো কাজের লোক শুভ্রাদি, বাগানের পরিচর্যার জন্য সনাতন দা, আর তৃতীয়জন হলো প্রণবেশের পোষা হাউল্ট বক্সার। এই বক্সারই হলো ওর সর্বক্ষণের সঙ্গী। এই বাড়িতে শিফট করার পর থেকেই বক্সার কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। প্রণবেশ চাবি ঘুরিয়ে বাড়ির সদর দরজার তালাটা খুলে ফেললো। কিছু খেতে চায় না, সারাদিন শুধু ওই তালাবন্ধ ঘরটার সামনে বসে গজরাতে থাকে। আগেও আমাকে চোখে হারাতো, কিন্তু এখন আমার কাছেও খুব একটা আসতে চায় না। বাড়ির ভিতরটাও বেশ ভালো সাজিয়েছে প্রণবেশ। ছেলেটার টেস্ট আছে বলতে হবে। বেশ মনে হচ্ছিল যেন আজ থেকে প্রায় 200 বছর আগেকার কোনো বনেদি বাড়িতে এসে দাঁড়িয়েছি। সারাটা দিন গল্পগুজব আর খাওয়া দাওয়া করে কাটিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামলো। আরও খানিকক্ষণ পরে গুটিসুটি পায়ে নামলো রাতের আঁধার। আমরা দুজনই উদ্গ্রীব হয়ে বসেছিলাম। 10টার মধ্যে নৈশভোজ সেরে আমরা শোয়ার ঘরে ঢুকে গেলাম। সব ব্যবস্থা করে রেখেছি আমি। সঙ্গে আছে 4 ব্যাটারির বড় টর্চ। লোডশেডিং হলে তার জন্য মোমবাতি আর দেশালাই। কোনো অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করলে সেটাকে ফ্রেমবন্দি করার উদ্দেশ্যে ক্যামেরাটাও এনেছি। আর সঙ্গে নিয়েছি একখানা অসমাপ্ত উপন্যাস, কারণ রাত 2:30 পর্যন্ত আমরা কেউ ঘুমাবো না। ধীরে ধীরে রাত আরো গভীর হলো। দুজনে খাটে শুয়ে আছি ঠিকই, তবে কারো চোখে এক ফোঁটা ঘুম নেই। প্রণবেশ একটার পর একটা সিগারেট ধরিয়ে যাচ্ছে, আর আমি ডুবে আছি উপন্যাসের পাতায়। ঘরের মধ্যে এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করছে। ঘরের একপাশে দাঁড়িয়ে থাকা বিশালকায় গ্র্যান্ডফাদার ব্লকটা থেকে থেকে সময়ের জানান দিয়ে যাচ্ছে গুরুগম্ভীর শব্দে। রাত 11টা বাজলো, তারপর 12টা, 1টা, 1:30। আমি প্রমাদ শুনলাম। আর মাত্র 1 ঘন্টার অপেক্ষা। আচ্ছা, যদি এমন হয় যে আজ রাতে কিছুই হলো না, তখন কি হবে? সবই যদি আজ স্বাভাবিক থাকে, আমার তো এখানে আসাটাই মাটি হবে তাহলে। সে যাই হোক, দেখা যাক কি হয়। তখন রাত 2টো। আর চোখে প্রণবেশের দিকে তাকালাম। দেখলাম ও খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমি বেশি পাত্তা না দিয়ে আবার বইয়ের পাতায় মনোনিবেশ করলাম। অবিনাশ, শুন না। বল। আর তো 8 ঘন্টা বাকি। কি হবে বলতো? শেষমেশ নিজের ঝামেলায় তোকে জড়িয়ে কোনো ব্লান্ডার করে ফেললাম না তো? যদি তোর কোনো চরম ক্ষতি হয়ে যায়? দেখ ভাই, চরম ক্ষতি বলতে তো মৃত্যু, তাই তো? মরতে তো আমাদের সবাই কি হবে, কিন্তু ভয়ে ভয়ে প্রতিনিয়ত মরার চাইতে ভয়ঙ্কর কারণটা জানতে গিয়ে প্রাণ হারানো আমার কাছে অনেক শ্রেয়। প্রণবেশ চুপ করে গেল। আমিও আবার উপন্যাস মন দিলাম। কতক্ষণ ওইভাবে কেটেছে জানি না। শেষের দিকে হয়তো চোখ দুটো একটু লেগে এসেছিল। ঘড়ির আওয়াজে আচমকা ঘোরটা ভেঙে গেল। একবার বেজে ঘড়িটা শান্ত হয়ে গেল। রাত 2:30। প্রণবেশের প্রবল ঝাঁকুনিতে আমি ধর্মড়িয়ে উঠে বসলাম। একটা মিষ্টি আতরের গন্ধে গোটা ঘরটা ভরে উঠেছে। ওই যে সেই গানের আওয়াজ। প্রণবেশ আমার হাতটা খামচে ধরলো। শুনতে পাচ্ছিস? ঘুঙুরের শব্দ শুনতে পাচ্ছিস না? আমি কান পেতে শুনলাম। হ্যাঁ, ঠিকই তো। ক্ষীণ অথচ স্পষ্ট। তালা বন্ধ ঘরটার ভিতর থেকে মধুর কণ্ঠে ঠুমরি গানের সুর ভেসে আসছে। তার সাথে সঙ্গত করছে তাবলা আর সারেঙ্গি। ঘুঙুরের মৃদু ছন্দবদ্ধ ঝুমঝুম শব্দ কানে যেন মধু ঢালছে। ঘরের বাতাসটা ক্রমে ভারী হয়ে উঠেছে সুরা আর আতরের মিশ্রিত মাদক গন্ধে। ঘরের চাবিটা কোথায় রেখেছিস? এই তো আমার সঙ্গী আছে। পকেট থেকে চাবিটা বার করলো প্রণবেশ। আয় আমার সঙ্গে। আমি ওকে নিয়ে ঘরটার দিকে এগোলাম। তালা খুলে অল্প ধাক্কা দিতেই দরজাটা বিকট শব্দে খুলে গেল। ভিতরে ঘুটঘুটে অন্ধকার। টর্চটা সাথেই ছিল। ওটা জ্বালাতেই ভিতরটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। নিরেট ফাঁকা একটি ঘরঘর। একটা আসবাব পর্যন্ত নেই, শুধু প্রকাণ্ড একখানা ঝাড়বাতি সিলিং থেকে ঝুলছে। দেখেই বুঝতে পারলাম জমিদার আমলে এটাই ছিল এই বাড়ির নাচঘর।
ঘরে কেউ ছিল না, তবুও যেন ঘরটা খোলা মাত্র নাচ গানের আওয়াজ আর আতরের গন্ধটা আরো বেশি তীব্র হয়ে উঠল। ঠিক যেন এক অদৃশ্য জলসা ঘরে এসে পড়েছি আমরা দুজন। এখানে সবই আছে, শুধু আমরা চোখে দেখতে পাচ্ছি না। এখানে আমাদের উপস্থিতি যেন একান্ত অপ্রয়োজনীয়। ভিতরে আয়, আমি প্রণবেশকে ডাকলাম। একটু খুঁজে দেখি আওয়াজটা কোত্থেকে আসছে। প্রকাণ্ড হলঘর, ঘুঙুরের শব্দটা যেন প্রতিটা দেওয়ালে ধাক্কা খেয়ে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। আমি দেয়ালে কান পেতে শোনার চেষ্টা করলাম। শব্দ থাকলে তার উৎস তো থাকবেই। ওইভাবে দেয়ালে আড়ি পেতে আমি ঘরটা প্রদক্ষিণ করতে লাগলাম। একটা জায়গায় এসে হঠাৎ যেন আওয়াজটা অনেক বেশি জোরালো হয়ে উঠল। দেয়ালের ওই অংশে টর্চের আলো ফেললাম। ভালো করে খুঁটিয়ে দেখে বুঝলাম দেয়ালের ওই স্থানটি বাকি জায়গায় তুলনায় অনেক বেশি মসৃণ। দুবার ঠকঠক করে ওই জায়গায় আঘাত করতেই একটা ফাঁপা শব্দ হলো। আরে, এটা তো সিমেন্টের নয়, এ যে কাঠ। হ্যাঁ, প্লাউড বা ওই জাতীয় কোনো কাঠ দিয়ে দেওয়ালের এই অংশটা নির্মিত। প্রণবেশ, তোর কাছে কি কাঠ ভাঙার মতো কোনো কিছু আছে? প্রণবেশ বলল, হ্যাঁ, সনাতন দা তো বাগানের কাজকর্ম করে, তার কাছে থাকতে পারে, কিন্তু তোর হঠাৎ কুড়ুলের কি দরকার? আহ, বাজে প্রশ্ন করিস না, তাড়াতাড়ি কুড়ুলটা নিয়ে আয়, আর পারলে সনাতন দাকেও ধরে আনবি। প্রণবেশ আর বাক্য ব্যয় না করে তাড়াতাড়ি বেরিয়ে গেল। মিনিট পাঁচেকের মধ্যে ফিরে এলো, ওর সঙ্গে হাতে কুড়ুল নিয়ে হাজির হলো সনাতন দা। বলিষ্ঠ হাতের শক্তিশালী প্রহার পড়তে লাগলো দেওয়ালের গায়ে। কুড়ুলের 7-8টা কুপি পাতলা কাঠের চাদর ভেঙে ফেললেন সনাতন দা। তারপর আরো কিছুটা কসরত করে কাঠের তৈরি পুরো অংশটাকে চর্মর শব্দে উপরে ফেললেন। এখন দেয়ালের ওই জায়গাতে এক বিরাট গব্বর সৃষ্টি হয়েছে। টর্চের আলো ফেললাম সেই মুখের ভিতরে। দেখতে পেলাম প্রায় 12-13 ধাপ নড়বড়ে লোহার সিঁড়ি পাতালে নেমে গেছে। নিচে একটা ছোট তলঘর মতো চোখে পড়ল, যেন আমাকে বারবার হাতছানি দিয়ে ডাকছে। আমি প্রণবেশের দিকে ফিরে বললাম, শুন, আমাদের নিচে নামতে হবে। কি আছে ওখানে? কোনো প্রশ্নই ওঠে না। প্রণবেশ আমার হাতটা চেপে ধরলো। ঢের হয়েছে, আর নয়, তোকে আমি কিছুতে নিচে নামতে দেব না। পাগলামি করিস না। আমি এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিলাম। নিচে না নামলে বুঝবো কিভাবে যে ওই ঘরে কি আছে? বেশ, তাহলে তোরা দুজন এখন ওপরেই থাক, আমি একা নামছি। সনাতন দা আর প্রণবেশের অসংখ্য অনুরোধ সাবধানী বাণী কে আগ্রহ করে পা বাড়ালাম সিঁড়িটার দিকে। মাকড়াসা ঝুলে আর ধুলোয় ভরে আছে জায়গাটা। দুহাতে দিয়ে ঝুল সরাতে সরাতে এগোলাম। কে জানে কতদিন পরে খোলা হয়েছে এই রাস্তাটা। বহুদিন বন্ধ থাকার ফলে ভিতর থেকে একটা ঘুমোট ব্যবসা গন্ধ নাকে এসে ধাক্কা দিচ্ছিল। টর্চের আলোয় ধূলিকণাগুলো আরম্ভ করেছিল উত্তাল নাচন। অতি কষ্টে নাকে রুমাল চাপা দিয়ে এক পা করে সাবধানে নামতে লাগলাম লোহার জরাজীর্ণ সিঁড়ি বেয়ে। এতক্ষণ লক্ষ্য করিনি, তবে এবার খেয়াল হলো নাচ গানের শব্দ আর ঘুঙুরের ধ্বনি এখন একদম থেমে গেছে। এমনকি সে আতরের গন্ধটাও আর পাচ্ছি না। নিচে নেমে দেখলাম যা ভেবেছিলাম ঠিক তাই, একটা খুপড়ির মতো তলঘর, আয়তনে খুব ছোট। টর্চের আলোয় জায়গাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। দেয়ালে শ্যাওলার মোটা আস্তরণ জমেছে। এখানকার মাটিটাও বেশ নরম। ঘরের জিনিস বলতে কিছুই তেমন চোখে পড়ল না, শুধু মাকড়াসা জাল আর ধুলোবালি ছাড়া। আপন মনে সারা ঘরে জুড়ে টর্চের আলো বুলাচ্ছি। এমন সময় মনে হলো যে ঘরের কোণে কিছু একটা জিনিস পড়ে আছে। সেই দিকে টর্চের আলো ফেলতেই যে দৃশ্য প্রত্যক্ষ করলাম তা দেখে আমার সর্বাঙ্গে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। কোণার দেওয়ালে ঠেসে দিয়ে সারিতে রয়েছে একটি নরকঙ্কাল। অতি প্রাচীন, হাড়গুলি কালের কবলে পড়ে একদম খটখটে সাদা হয়ে গেছে। চক্ষুহীন শূন্য দুই কোটরে জমেছে মাকড়াসার জাল। কাঠামো আর হাড়ের গড়ন দেখে মনে হচ্ছে যে এই কঙ্কালটাও কোনো স্ত্রীলোকের। কঙ্কালের পাশেই পড়ে আছে কাঠের একখানা বড় বক্স। তার ডালাটা খোলা, ভিতরে কিচ্ছু নেই। বুকটা এখনো দরফর করছিল। বায়োলজির স্টুডেন্ট ছিলাম, তাই ছাত্র জীবনে অসংখ্য কঙ্কাল দেখেছি, কিন্তু এখানে এমন আকস্মিকভাবে একটা আস্ত নরকঙ্কাল চোখের সামনে এসে পড়বে, এই দৃশ্যটা দেখার জন্য মোটেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। ঘরের অন্য কোণাগুলোর উপর আলো ফেলতে যাচ্ছিলাম, তখনই হঠাৎ আমার হাত চেপে টর্চটা ছিটকে মাটিতে পড়ে গেল। আর টর্চটা নিভে গেল। ঠিক হাত থেকে পিছলে পড়েনি, যেন কেউ জোর করে আমার হাতে ধাক্কা মেরে ওটা ফেলে দিল।
চারিদিক আবার ডুবে গেল গুটগুটে অন্ধকারে। কোনো মতে মাটিতে উবু হয়ে বসে হাঁটতে হাঁটতে টর্চার নাগাল পেলাম। ভাগ্যিস নরম মাটিতে পড়েছে, তাই ভাঙেনি, কিন্তু অনেক ঝাঁকাঝাঁকি করা সত্ত্বেও আমি ওটাকে আবার জ্বালাতে পারলাম না। এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল, কি করি এখন? আর তো কিছু নেই এই ঘরে, ফিরে যাওয়াই তাহলে বুদ্ধিমানের কাজ। আলকাতরা মাখানো অন্ধকারে সিঁড়ির দিশা অনুমান করে পা বাড়ালাম। তবে কিছুটা দূরে এগোতে বুঝলাম যে আমি দিক ভুল করেছি। সঙ্গে ফোনটাও আনা হয়নি যে তার ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে সিঁড়ি খুঁজবো। বেশ কয়েকবার চিৎকার করে প্রণবেশ আর সনাতনদার নাম ধরে ডাকলাম। আমার গলার স্বর ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হয়ে আমাকে যেন উপহাস করে গেল। কিন্তু ওপর থেকে দুজনের মধ্যে কারো সাড়া পাওয়া গেল না। এ কি, ওরা কি যে যার ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়লো নাকি? অবশ্য এইটুকু ছোট জায়গার মধ্যে দিক নির্ধারণ করাটা মোটেই শক্ত কাজ নয়। দেওয়াল ধরে হাঁটলেই সিঁড়িটার সন্ধান পাওয়া যাবে। একটু এগোতেই দেওয়ালের নাগাল পেয়ে গেলাম। দুহাত দিয়ে দেওয়ালে হাঁটতে হাঁটতে সিঁড়িটা খুঁজতে আরম্ভ করলাম। এক পা করে দেওয়াল ধরে হাঁটছি, কিন্তু হাঁটতে হাঁটতে আমার জন্য একটা খটকা লাগলো। টর্চের আলোয় ঘরটার যা আয়তন দেখেছিলাম সেই অনুসারে ঘরের এক কোণা থেকে আরেক কোণা বড়জোর 10-12 পায়ের বেশি নয়। কিন্তু আমি গুনে গুনে প্রায় 25 পা মতো হেঁটে নিয়েছি। কই, এখনো তো ঘরের অপর প্রান্তে পৌঁছাতে পারলাম না। ঘরটা বুঝি এতটাই বড়, নাকি আমি কোনাকুনি হাঁটছি? সেটাও বা কি করে সম্ভব? আমি তো দেওয়াল আঁকড়ে ধরেই এগোচ্ছি, সুতরাং কোনাকুনি বা আঁকাবাঁকা পথে চলার প্রশ্নই ওঠে না। তবে নিজের মনকে শক্ত করে আর পা দুটোকে যথাসম্ভব সোজা পথে রেখে একটা নির্দিষ্ট দিশা ধরে আবার হাঁটতে শুরু করলাম। কিন্তু আবার সেই একই কাণ্ড, হাঁটছি তো হাঁটছি, সিঁড়ি আর মেলে না। যেন ঘোর তমসার মধ্যে কোনো মাঠের মাঝখান দিয়ে চলেছি, কোনো মতেই দিক নির্ণয় করতে পারছি না। এতক্ষণ ধরে যেটার ভয় মনে আসেনি, এখন চকিতে যেন সেই ভাবনাটাই মনে আঘাত হানলো। তার মানে আমি কি সত্যি কোনো প্রেতপুরীতে এসে পড়েছি? এখানকার বিদেহী আত্মারা কি আমাকে নিয়ে খেলা করছে? এভাবে এই অন্ধকারের গোল ধাঁধায় ঘুরতে ঘুরতেই কি আমার মৃত্যু ঘটবে? কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। হৃৎপিণ্ডটা চাবুক খাওয়া ঘোড়ার মতো ছুটছে। এবার আমি দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে আরম্ভ করলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিছু জানি না। শুধু উন্মাদের ন্যায় ছুটে চলেছি। হুমড়ি খেয়ে মাটিতে পড়ছি, উঠে দাঁড়াচ্ছি, আবার ছুটছি। একসময় ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে দপ করে মাটিতে বসে পড়লাম। আর পারছি না। হৃৎপিণ্ডটা লাফিয়ে মুখ দিয়ে বেরিয়ে আসবে মনে হচ্ছে। গলা শুকিয়ে কাঠ, বুকটা প্রচণ্ডভাবে দরফর করছে। চিবুক বেয়ে দরদর করে নামছে ঘামের লবণাক্ত ধারা। কতক্ষণ এভাবে বসেছিলাম জানি না। হঠাৎ মনে হলো যেন দূর থেকে সারেঙ্গির ক্ষীণ সুর ভেসে আসছে। আতরের গন্ধ আর গঙ্গের ধ্বনিও এক এক করে স্পষ্ট থেকে অস্পষ্টতর হয়ে উঠছে। চারিদিক ভরে উঠেছে এক অপার্থিব স্নিগ্ধ নীল আলোয়। সেই আলোর মধ্যে কিছু ছায়ামূর্তি ফুটে উঠেছে, ঠিক যেন পূর্ণচন্দ্রের হালকা কুয়াশা মাখা জ্যোৎস্না এক জায়গায় জমাট বেঁধে আমার চোখের সামনে একটা মায়াবী দৃশ্যপট তৈরি করেছে। দেখলাম এক বিশাল জলসাগর, ছাদ থেকে মস্ত একখানা ঝাড়বাতি জ্বলছে। আরে, এইটা প্রণবেশের বাড়ির সেই ভূতরে হলঘরটা না? হ্যাঁ, ওটাই তো। কিন্তু এখন দেখছি ঘরটা খালি নয়। পুরোনো দিনের সব আসবাবপত্র আর লোকজনের ভিড়ে গমগম করছে। সবাই গোল হয়ে বসে আছে। সামনে জমিদার মশাই গদিতে হেলান দিয়ে গড়গড়ার নলে টান দিচ্ছেন। মাঝে মাঝে একটা বড় পাত্র ঠোঁটে লাগিয়ে গলায় এক ডুব করে সোরা ডালছেন। পুরো ঘরটা ভুরভুর করছে বসরায় গোলাপের সুবাসে। ওস্তাদ গাইয়ে টপ্পা আর ঠুমরি গানের নেশায় আসলে সুরের আগুন ধরিয়ে দিয়েছে। আর জলসাগরের ঠিক মাঝখানে চলছে বাইজির নাচ। বাইজির সে কি অপরূপ আর নিখুঁত নৃত্য, কি অপূর্ব তার নাচের প্রত্যেকটা মুদ্রা, কি মধুর তার চোখের এক একটা ভঙ্গি। এমন নাচ আমি জীবনে কখনো প্রত্যক্ষ করিনি। কতক্ষণ যে কাঠের পুতুলের মতো মন্ত্রমুগ্ধ হয়ে নাচ দেখলাম, সময়ের খেয়াল রইল না। কিছুক্ষণ পর সে দৃশ্য ক্রমেই ছায়ার ন্যায় মিলিয়ে গেল। এবার আমার চোখের সামনে এক ভিন্ন দৃশ্য এসে উপস্থিত হয়েছে। একটা ঘরে একজন নারী ও পুরুষ দাঁড়িয়ে আছে। ঘরটা দেখে অনুমান করলাম এটা প্রণবেশের শয়নকক্ষ। তবে এই ঘরের আন্তরিক সজ্জা একদম আলাদা। মহিলার হাতে মেহগনি কাঠের একটা বড় বাক্স। এই বাক্স আমি তোমাকে কিছুতেই দেব না।
বাক্সটা প্রাণপণে বুকে আঁকড়ে ধরে চিৎকার করে উঠল সেই মহিলাটি। এক এক করে তুমি আমার সবকিছু কেড়ে নিয়েছো, কিন্তু আমার এই গয়নার বাক্সটা আমি কিছুতেই তোমাকে আত্মসাৎ করতে দেব না। দিবি না মানে? পুরুষটা চাপা রাগে হিসিসি করে উঠল। তোকে দিতেই হবে। এই গয়না বেচে যা টাকা আসবে তা দিয়ে আমি বাড়িতে হীরাবাইয়ের নাচের আসর বসাবো, আমি বিলেতি মদ আনবো। এই চৌধুরী বাড়িতে আজ জলসা বসবে, জলসা। কিছুতেই না। বাপের বাড়ির দেওয়া এই গয়নাগুলো আমার শেষ সম্বল। আমি বেঁচে থাকতে কোনো অবস্থাতেই তোমাকে এগুলো ছুঁতে দেব না। ও আচ্ছা, তাই নাকি? লোকটা ঠোঁটের কোণে খেলে গেল এক চিলতে নিষ্ঠুর হাসি। বেঁচে থাকতে এই বাক্স ছুঁতে দিবি না, কিন্তু মরে গেলে তো দিবি। এটাই যখন তোর ইচ্ছে তবে তাই হোক। লোকটা তেড়ে গিয়ে মহিলাটির টুটি চেপে ধরলো। মহিলাটি নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণে চেষ্টা করছে, কিন্তু একজন পুরুষ মানুষের সাথে একজন স্ত্রীর লোক ধস্তাধস্তি করে কতক্ষণ এঁটে উঠতে পারবে? কিছুক্ষণের মধ্যেই মহিলার দেহ শিথিল হয়ে গেল। নিষ্প্রাণ হাত থেকে সশব্দে খসে পড়ল মেহগনি কাঠের বাড়ি বাক্সটা। লোকটা পাগলের মতো বাক্সের ভিতরকার সব গয়নাগাটি বার করে একটা পুটলির মধ্যে ভরতে লেগেছে। তারপর আস্তে আস্তে এই দৃশ্যটাও মিলিয়ে গেল। এরপর আমার চোখের সামনে ফুটে উঠল এই তলঘর। দুজন লোক একটি নারীর মৃতদেহ বয়ে আনছে। সেই মহিলারই মরা, যাকে কিছুক্ষণ আগে নিজের চোখের সামনে মরতে দেখলাম। ওরা অবজ্ঞার সাথে মহিলার দেহটা ঘরের মেঝেতে ছুঁড়ে ফেললো। গয়নার খালি বাক্সটাও পাশে ফেলে দিল। তারপর কাঠের বড় বড় পাটাতন দিয়ে বুঝিয়ে ফেললো তলঘরে নামার গুপ্ত রাস্তাটা। আবার চারিদিক ঘুরে ডুবে গেল। হঠাৎ অন্ধকারের বুক চিরে উঠে এলো এক গগনবিদারী আত্মচিৎকার। মুক্তি! আমাকে মুক্তি দাও! আর কতদিন এইভাবে আমাকে এই ঘরে বন্দি করে রাখবে? আমার বাঁধন খুলো! কি কষ্ট, কি নরক যন্ত্রণা! মুক্ত করো আমাকে! আমি দোকান চেপে ধরে ছটফট করতে লাগলাম। বড় তীব্র সেই আর্তনাদ, মনে হচ্ছে যেন আমার কানের পর্দা ফেটে যাবে সেই অমানসিক চিৎকারে। কিছুক্ষণ পর আস্তে আস্তে সব নিশ্চুপ হয়ে গেল। শ্মশানের নীরবতা গিলে ফেলল বিদেহী আত্মার করুণ আরতি। আমার জন্য হঠাৎ সম্মিত ফিরল। এলোপাথারি টিপতে লাগলাম টর্চের সুইচ। এইবার আশ্চর্যজনকভাবে একবার টিপতে জ্বলে উঠল টর্চটা। আমি এখনো সেই ঘরের মেঝেতেই পড়ে আছি। সবকিছু স্বাভাবিক। সামনে সিঁড়িটাও দেখতে পাচ্ছি। কোনায় শোয়ানো কঙ্কালটা আগের মতোই নিথরভাবে পড়ে রয়েছে। পাশে বাক্সটাও অক্ষত আছে। আমি পাগলের মতো এক দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে হাজির হলাম হলঘরের দোরগোড়ায়। দেখি প্রণবেশ আর সনাতনদা উদ্বিগ্নভাবে ঘরে পায়চারি করছে। আমাকে ওইভাবে এলোপাতাড়ি ছুটতে আসতে দেখে ওরা তাড়াহুড়ো করে এগিয়ে এলো। কিরে অবিনাশ, কি দেখলি নিচে? আর এত হাঁপাচ্ছিস কেন? আমি বললাম, তোরা কোথায় গিয়েছিলি? এত ডাকাডাকি করলাম, তবু তোরা কেউ সাড়া দিলি না। প্রণবেশ আর সনাতনদা হতভম্ব হয়ে একে অপরের মুখের দিকে তাকালো। কিছুক্ষণ চুপ করে থাকার পর সনাতনদাই বলল, তুমি কখন ডেকেছিলে দাদাবাবু? আমি আর সাহেব তো এতক্ষণ ধরে এখানেই আছি, এক পাও নড়িনি কোথাও। কই, আমরা তো তোমার কোনো ডাক শুনতে পাইনি। হ্যাঁ রে, সায় দিল প্রণবেশ। আর তাছাড়া তুই তো গেলি আর এলি। এইটুকু সময়ের মধ্যে তুই এমন কি দেখলি যা দেখে তোর এই অবস্থা হলো? গেলাম আর এলাম মানে? আমি বিস্ফারিত চোখে তাকালাম। আমি তো প্রায় ঘন্টা দুয়েক ধরে ভিতরে আছি, অথবা আরো বেশি। কি উল্টোপাল্টা বকছিস? প্রণবেশ নিজের হাতগুলি ডায়ালটা আমার চোখের সামনে মেলে ধরলো। এই দেখ, তুই ভিতরে ঢুকেছিলি প্রায় 3টে নাগাদ, আর এখন বাজে 3টে 10। আমার আর কিছু শুনবার বা বুঝবার মতো ক্ষমতা ছিল না। সব চিন্তা ভাবনা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। অতি কষ্টে বললাম, নিচে তলঘরে একটা মহিলার কঙ্কাল পড়ে আছে, আর তার পাশে পড়ে আছে কাঠের একটা বড় বাক্স। ওই দুটো উদ্ধার করে আন। শ্মশানে গিয়ে কঙ্কালটার শেষকৃত্য সম্পূর্ণ করার ব্যবস্থা কর। অতৃপ্ত আত্মাকে মুক্তি দে, আর বাক্সটা পুড়িয়ে ফেলিস। ওই কঙ্কালটার সদ্গতি না করলে ও তোদের কাউকে রেহাই দেবে না রে, রেহাই দেবে না। আর নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না। হাঁটু দুটো থরথর করে কাঁপছে। যন্ত্রণায় মাথাটা ফেটে যাচ্ছে। চোখের সামনে একটু একটু করে অন্ধকার ঘনীভূত হয়ে আসছে। প্রণবেশের কোলে মাথা রেখেই আমি জ্ঞান হারালাম। এরপর বেশ কিছুদিনের জন্য হাসপাতালে শয্যায়িত হয়ে গিয়েছিলাম। বাড়িতে এসে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আমার প্রায় সপ্তাহখানেকের মতো সময় লেগেছিল। প্রণবেশের কাছে পরে শুনেছিলাম যে আমি নাকি টানা 2 দিন অজ্ঞান অবস্থায় ছিলাম। আমাকে হাসপাতালে ভর্তি করেও আর সনাতনদা মিলে আমার নির্দেশ অনুযায়ী কঙ্কালটাকে তলঘর থেকে উদ্ধার করে এনেছিল।
তারপর বিধিসম্মতভাবে শ্মশানে নিয়ে গিয়ে দাহকার্য সমাধা করে এসেছে। বাক্সটা পুড়িয়ে ফেলা হয়েছে। কয়েকদিনের মধ্যে এই গয়ায় গিয়ে মৃত আত্মার শান্তি কামনা করে পিণ্ডদানও করে আসবে। কঙ্কালটা দাহ করে আসার পর থেকে বাড়িতে আর কোনো উৎপাত ঘটেনি। বহুদিনের প্রতীক্ষার পর মুক্তি পাওয়া আত্মার আশীর্বাদে প্রণবেশের শখের বাড়িটা কালকর্মে আবার আগের মতোই শান্তির নিকেতন হয়ে উঠেছিল।